হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমাদের আলোচনার বিষয় ডিএলএড পার্ট 1 সেশন 2024-26। আজকে সাবজেক্ট আলোচনার বিষয় হচ্ছে বাংলা বা বেঙ্গলি মাতৃভাষা, যেটা কোড হচ্ছে CPS 1 বা ল্যাঙ্গুয়েজ 1। তো তাহলে আজকের এই আলোচনাটি শুরু করা যাক। রেখেছি প্রতিটি প্রশ্নের মান 2 এবং প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে ভাষা কাকে বলে। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এবছরে যে ফাইনাল এক্সাম তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে ভাষা কাকে বলে, ভাষার যে কোনো একটি সংজ্ঞা উল্লেখ করো। এটা অথবার মধ্যে রয়েছে। প্রথম প্রশ্ন, ভাষা কাকে বলে? ভাষা কাকে বলে কী উত্তর রয়েছে যে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি যার সাহায্যে মানুষ তার মনের ভাব প্রকাশ করে তাকেই আমরা ভাষা বলে থাকি। তাই মানুষের ভাব প্রকাশের সর্বোৎকৃষ্ট গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচিত হয় ভাষা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, মাতৃভাষা কাকে বলে? উত্তর, মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পর শিশু তার মায়ের কাছ থেকে, তার মায়ের মুখ থেকে যে ভাষা শুনে ভাষার সাথে পরিচিত হয় সেটি হলো তার মাতৃভাষা। সাধারণভাবে মাতৃভাষা আঞ্চলিক হয়ে থাকে, অঞ্চলভেদে মাতৃভাষা ভিন্ন হয়ে থাকে, তাই মাতৃভাষাকে প্রাথমিক ভাষা বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমি বলে রাখি মাতৃভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখানে এই প্রশ্নটা বাংলায় অথবা ইংরেজিতে অবশ্যই। এখানে বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম, কারণ মাতৃভাষার উপর ভিত্তি করে শিশুর শিক্ষার ভিত নির্মাণ হয়। মানে কি, একটা শিশু ছোট থেকে যখন বড় হয়ে ওঠে তখন সে তার মায়ের কাছ থেকে, পরিবারের কাছ থেকে কিছু শুনে শুনে বড় হয়ে ওঠে। সেই শুনে শুনে যে ভাষাটা গঠন, ছোটোবেলায় যখন স্কুলে শিশু আসে তখন দেখবে সে পরিচয় করতে জানে, কথা বলতে জানে। তার মানে কি, তার ভাষার গঠন হয়ে গেছে। সে জানে কোন ভাষায় সে কথা বলতে হবে, কিভাবে কোন ভাষাটার মাধ্যমটা সেটা সে জানে। 3 নম্বর প্রশ্ন কি, মাতৃভাষা শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। এবার মাতৃভাষা শিক্ষার প্রথম উদ্দেশ্য আমরা কি লিখেছি, সঠিক ভাষা ব্যবহার। লেখার সময় শিক্ষার্থী যাতে সঠিকভাবে ভাষা ব্যবহার করে একটি যথার্থ লিখিত রূপ দিতে পারে তার জন্য মাতৃভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাধু চলিত মিশিয়ে যাতে গুরুচণ্ডালী দোষে দুষ্ট না হয় সেই দিক লক্ষ্য করা মাতৃভাষা শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটি কি? দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে অক্ষর, ভাষা ও তার উচ্চারণ যাতে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি না থাকে তার কথোপকথন যথার্থ হয় মাতৃভাষা শেখার অন্যতম প্রধান উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য বলছে মাতৃভাষায় রচিত বিভিন্ন কাব্য, নাটক, উপন্যাস, গল্প, প্রবন্ধ, মনীষীদের জীবনী পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থী তার সমাজ, সংস্কৃতি, জাতি এবং ঐতিহ্য সম্পর্কে বোধ লাভ করে। ফলে তার নিজের শিক্ষা, সংস্কৃতি ও জাতির প্রতি, দেশের প্রতি, রাজ্যের প্রতি, ঐতিহ্যের প্রতি সম্মান গড়ে ওঠে। ফলে জাতীয় ঐতিহ্যের সঙ্গে সে পরিচিত হয় এবং তার প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধা সম্মান গড়ে তোলা মাতৃভাষা শিক্ষার অন্যতম প্রধান। 4 নম্বর, মাতৃভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষাদান ও শিক্ষা চর্চার ফলে শিক্ষার্থীর কল্পনা শক্তি ও চিন্তা শক্তি বিকশিত হয়, ফলে তার মধ্যে সৃজনাত্মক মনোভাবের সৃষ্টি হয়। বলা হচ্ছে কি, যে এই যে আমাদের মাতৃভাষা প্রথমত আমাদেরকে কী করছে, আমাদের ভাষার গঠনকে আরও সুদৃঢ় করছে। আমরা আরও ভালো করে যাতে কথা বলতে পারি এবং আমরা যে জিনিসটা লিখছি সেটা যেন সুস্পষ্ট হয়, তাতে যেন কোনো ভুলভ্রান্তি না থাকে সেটার দিকে দেখছে। দ্বিতীয়ত, অক্ষর ও তার উচ্চারণগত ত্রুটি বিচ্যুতি দূর করছে। 3 নম্বরে বলছে কি, এই ভাষা, আমাদের মাতৃভাষা আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতি, জাতীয়তাবাদের প্রতি আমাদেরকে সম্মান এবং সুদৃঢ় করছে। 4 বলছে যে এর ফলে আমাদের কল্পনা শক্তি, চিন্তা শক্তি অর্থাৎ সৃজনাত্মক মনোভাবের সৃষ্টি হচ্ছে। আমি এখানে 4টে উদ্দেশ্য এই কারণে উল্লেখ করেছি, যদি এটা 4-এ চলে আসে তাহলেও তোমরা এটা লিখতে পারবে। মানে 7 নম্বরের যে প্রশ্নটা অনেক সময় 3+4 এরমভাবেও দিয়েও থাকে, তো এটাও আসতে পারে, সেই জন্য আমি এটা দিয়েছি। এছাড়া যখন তোমরা দেখবে যে শুধু 2 নম্বরে যদি বলে না দেয় যে এখানে যে কোনো 2টি উদ্দেশ্য উল্লেখ করো, শুধু বলা হয় যে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য উল্লেখ করো, তাহলে অবশ্যই 2 থেকে 3টে তোমরা লিখবে, তাহলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর প্রশ্ন কি বলছে, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য কি, মূলত কয় ভাগে ভাগ করা যায়, কী? এখানে কি বলছে, মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে 4 ভাগে ভাগ করা যায়। কী? গ্রহণমূলক, অভিব্যক্তিমূলক, রসসঞ্চালনমূলক ও সৃজনাত্মক। 5 নম্বর প্রশ্ন, মাতৃভাষা শিক্ষার গ্রহণমূলক উদ্দেশ্য বলতে কী বোঝো? গ্রহণমূলক উদ্দেশ্য কি, কোনো বিষয়বস্তুকে যথার্থভাবে অনুভব করতে পারা, আত্মস্থ করতে পারাকেই গ্রহণমূলক উদ্দেশ্য বলা হয়। যার মূল কথা হলো, গ্রহণমূলক উদ্দেশ্য 2টি দিক আছে, যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা এবং অপরটি লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। গ্রহণমূলক উদ্দেশ্যের প্রধান কথা হচ্ছে আমাকে যা বলা হয়েছে সেটা যেন আমি বুঝি। গ্রহণমূলক উদ্দেশ্যের প্রধান বক্তব্য হচ্ছে আমাকে যা বলা হচ্ছে সেটা আমার পক্ষে যেন বোঝার ক্ষমতা থাকে এবং যে ভাষাটা আমার লেখা রয়েছে কোথাও বইয়েতে বা কোনো তথ্যমূলক জায়গায় বা চিঠিপত্র, সেটা ভাষাটা পড়ে যেন আমি বুঝতে পারি, এটা হচ্ছে গ্রহণমূলক উদ্দেশ্য। নম্বর প্রশ্নে রয়েছে মাতৃভাষার অভিব্যক্তিমূলক উদ্দেশ্য বলতে কী বোঝো? কোনো বিষয়কে যথার্থভাবে লিখিত বা মৌখিকভাবে কাউকে বোঝানো বা প্রকাশ করাকে অভিব্যক্তিমূলক বা প্রকাশধর্মী উদ্দেশ্য বলা হয়। এরও 2টি দিক রয়েছে। একটি
মৌখিকভাবে বোঝানো। আমি যে কথাটা বলছি সে বলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই বলে বোঝানোটাও হচ্ছে এক ধরনের অভিব্যক্তি বা প্রকাশধর্মী উদ্দেশ্য। লিখিত ভাষায় বোঝানো, কিছু একটা আমি লিখলাম, সেই লেখাটা অন্য লোক পড়ে বুঝবে, এটা হচ্ছে লিখিত ভাষায় বোঝানোর ক্ষমতা। 7 নম্বর প্রশ্নে রয়েছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের দুটি সুফল উল্লেখ করো। এখানেও আমি 4টি সুফল উল্লেখ করে দিয়েছি। তোমাদের যেটা মনে হবে যে সহজ, তোমরা সেটাই লিখতে পারবে। প্রথমে কি দিয়েছে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা অতি দ্রুততম ও সহজতর, এটা তর হবে, হ্যাঁ, দ্রুততর ও সহজতর হয়ে ওঠে। শিক্ষার্থীরা সব কিছু যথার্থভাবে বোঝার ফলে শিক্ষা গ্রহণে আকৃষ্ট হয়। মাতৃভাষা যেহেতু সহজ, আমরা ছোটোবেলা থেকে এই ভাষায় পড়াশোনা করেছি, বা মাতৃভাষা আমাদের কাছে সবসময় সহজ মনে হয়। কেন না, আমরা ছোট থেকে এই ভাষাটা শুনে শুনে বলে অভ্যস্ত, তাই অতি সহজে আমরা শিক্ষা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। 2 কি বলছে, বিদেশি ভাষার ভীতির বদলে মাতৃভাষা শিক্ষাদানের ফলে অনেক ব্যক্তিকে সাক্ষরতার আয়তায় আনা যায়। বিদেশি ভাষা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় আমাদের ভয়ভীতি থাকে। অনেকেই বলবে যে ইংরেজিতে তাদের ভয় রয়েছে, তো সেইখানে বিদেশি ভাষার ভয়ভীতির জন্য অনেকেই পড়াশোনা থেকে পিছিয়ে আসতে চায়। তার থেকে ভালো মাতৃভাষায় শিক্ষাদান। সেই জন্যেই আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে মাতৃভাষা বা আমাদের বাংলা মাধ্যম এবং বিভিন্ন রাজ্যে তাদের আঞ্চলিক ভাষায় রাখা হয়েছে। 3 কি, মাতৃভাষা সহজে বোধগম্য হওয়ার ফলে শিক্ষার্থীর মধ্যে কোনো বিষয় সম্পর্কে কৌতূহল হয় ও জানার আগ্রহ বেড়ে ওঠে। মাতৃভাষা সহজ এবং আমাদের সহজে আমরা সেই বিষয়টা আমাদের কাছে শিক্ষক শিক্ষিকারা বা আমরা কোথাও দেখে বুঝতে পারি বা শুনলে আমাদের সেই কৌতূহল সৃষ্টি হয় মনে, এবং সেই জানার আগ্রহটা আরও বাড়তে থাকে। 4 নম্বরে কি হচ্ছে, মাতৃভাষা চর্চার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা ও কল্পনা শক্তি, সৃজনাত্মক রচনা সৃষ্টির উৎসাহটা বাড়ে। এরপর আমাদের 8 নম্বর প্রশ্নে রয়েছে শব্দানুক্রমিক পদ্ধতি বলতে কী বোঝো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। অবশ্যই তোমরা এই প্রশ্নটাকে স্টার মার্কস করবে। কি বলছে, শব্দকে কেন্দ্র করে যখন কোনো পাঠদান করা হয় তখন তাকে শব্দানুক্রমিক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতি প্রাথমিকের ছোট শিক্ষার্থীদের জন্য, মানে ক্লাস 1-2 এর জন্য খুব গুরুত্বপূর্ণ, বেশি প্রচলিত। এর সাহায্যে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দ উচ্চারণ করতে শেখে। এখানে উল্লেখিত শব্দ সম্পর্কে জানা যেন শিক্ষার্থীর পূর্ব থেকে পরিচিত থাকে। এখানে যে শব্দগুলো আমরা ব্যবহার করব, শিক্ষার্থীদের শেখাবো, সেগুলো যেন তার সাথে সে আগেও পূর্ব পরিচিত থাকতে হবে তাকে। তার ফলে বিষয়টির ধারণা, মানে এই যে পূর্ব পরিচিত থাকা, তার বিষয়টির ধারণা থাকা অত্যাবশ্যক। যেমন এখানে আমরা বই, বল, জল, ফল, কল ইত্যাদি এই শব্দগুলি নিয়ে তাদেরকে আমরা প্রথমে পাঠদান করে থাকি। আমরা এইভাবে পড়িয়ে থাকি, ক, ল, কল। আমরা বলি ব, ক, বক, এইভাবে। এই পদ্ধতি পাঠদানের সময় অবশ্যই বস্তুগুলির একটি মূর্ত রূপ অথবা কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। এবং এখানে কি, যে যখনই তুমি এই শব্দানুক্রমিক পদ্ধতিতে পড়াবে, শব্দ একদিকে থাকবে আর অন্যদিকে ছবি থাকবে। খুব ভালো হবে কার্ড দিয়ে পড়ালে, এবং এই বিষয় নিয়ে আমরা অবশ্যই লেসন প্ল্যানে আলোচনা করব। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, শব্দানুক্রমিক পদ্ধতির যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। কি, শব্দানুক্রমিক পদ্ধতিতে পড়ালে আমাদের কি সুবিধা হতে পারে। প্রথম, শব্দানুক্রমিক পদ্ধতিতে পাঠদানের ফলে বস্তুগুলির সাথে শিক্ষার্থীদের সুস্পষ্ট পরিচিতি ঘটে। আমি যদি বলি বাঘ, ও জানে যে বাঘ আগে দেখেছে, সেই সাথে আমি ছবিটাও রাখলাম বাঘের, তো তাতে কি হবে, বাঘ সম্পর্কে ওর ধারণা গঠন হবে। 2 নম্বর কি, বস্তুগুলির বানান সম্পর্কে পরিচিতি ঘটে। 3 কি বলছে, নতুন নতুন শব্দ শেখার আগ্রহ বাড়ে। 4, শব্দের যথার্থ উচ্চারণ করতে শেখে এবং উচ্চারণগত ত্রুটির সম্ভাবনা হ্রাস পায়। এই গেল আমাদের শব্দানুক্রমিক পদ্ধতির সুবিধা। আবার এরমভাবে আসে যে শব্দানুক্রমিক পদ্ধতির 2টি অসুবিধা উল্লেখ করো। এখানে শব্দানুক্রমিক পদ্ধতির 2টি অসুবিধা আমরা উল্লেখ করছি, দেখা যাক কি। প্রথমে রয়েছে, যে বস্তুগুলি সম্পর্কে বোঝানো হবে সেগুলি শিক্ষার্থীদের পরিচিত হতে হবে। এমন কোনো শব্দ চয়ন করা যাবে না বা শেখানো যাবে না যেগুলোর সাথে তার কোনো ধারণাই নেই সেই সম্পর্কে। এমন শব্দ বলতে হবে, একটা 1-2 এর বাচ্চাকে তুমি এমন কোনো বিশাল কঠিন শব্দ শেখাতে পারবে না শব্দানুক্রমিক পদ্ধতির মাধ্যমে, যেটা তুমি না মূর্তরূপে তার সামনে দেখাতে পারছো, না সেটা তোমাকে সে নিজে জানে, তার সাথে সে নিজে পরিচিত, তাহলে এটা হবে না। এটা একটা বিশাল অসুবিধা। 2 কি বলছে, বস্তুর সঙ্গে শিক্ষার্থীর পরিচয় ঘটেনি এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না। একই কথা, যে বস্তুগুলো সম্পর্কে সে চেনে না, তার পরিচিতি নেই, সেটা ব্যবহার হবে না। যে বস্তু পরিচয় ঘটেনি এবং শব্দটাও তার জানা নেই, তাহলে সেটাও হবে না। 3 নম্বর হচ্ছে, বইতে বা পাঠদানের সময় যদি বস্তুর ছবি দেখানো হয় তা স্পষ্ট, সুন্দর ও আকর্ষণীয় হতে হবে। তা না হলে শিক্ষার্থী আগ্রহ হারিয়ে ফেলবে। তুমি যদি কোনো একটা পাঠদানের সময় কোনো ছবি দেখালে না, সেই ছবিটা হয়তো আবছা, সেই ছবিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু সেটা শিক্ষার্থীরাও বুঝতে পারবে না এবং পড়াশোনায় তাদের আগ্রহও থাকবে না,
তখন তারা নিজেদের মতো যা ইচ্ছা তাই করতে শুরু করবে, চেঁচামেচি করবে, একদম উচ্ছৃঙ্খল হয়ে যাবে ক্লাসরুম, সামলাতেই পারবে না। 4 নম্বরে কী বলছে, একটি করে শব্দ ধরে ধরে পড়ানোর সময় যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, তাই এটি অত্যন্ত সময় সাপেক্ষ একটি শিক্ষণ পদ্ধতি। সেই জন্যে রোজ রোজ আমরা এই শব্দানুক্রমিক পদ্ধতির মাধ্যম করে শিক্ষার্থীদের পড়াতে পারি না। এক আধ দিন আমরা এই ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করতে পারি। এর জন্য আমাদের আরও অনেক ধরনের শিক্ষা পদ্ধতি আছে, যেগুলো আমরা পরের দিনকে অবশ্যই আলোচনা করব। আজকের ক্লাসটা এখানেই শেষ। এর পরের দিন আমরা ইংরেজি বিষয় নিয়ে বিশেষ কিছু প্রশ্ন উত্তর অবশ্যই আলোচনা করব। এতে খুব শীঘ্রই আমরা লেসন প্ল্যানের উপরে ভিডিও আনতে চলেছি। সেই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়াও আমরা ঠিক করেছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য ধারাবাহিকভাবে এই প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তরের ভিডিও নিত্যদিন আনতে থাকবো, যাতে তোমাদের সুবিধা হয়। আশা করব এইভাবে আমি যদি তোমাদের নিত্যদিন ক্লাস দিতে পারি, প্রশ্ন উত্তরগুলো করাতে পারি, এবং তোমরাও যদি আমার সাথে সহযোগিতা করে ক্লাসগুলো দেখো, পরীক্ষার সময় আস্তে আস্তে অবশ্যই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য তৈরি হয়ে যেতে পারবে। শেষের দিকে এসে একবারও মনে হবে না যে আমার এতটা পড়া বাকি রয়ে গেছে। আমরা চেষ্টা করব তোমাদের যাতে তোমাদের লেসন প্ল্যানেও যাতে সাহায্য করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের আরও একটি নতুন বিষয় নিয়ে এই চ্যানেলেই দেখা হচ্ছে।